হাতে মাত্র একটা দিন ছুটি। এদিকে ঘরে থাকতে থাকতে একঘেয়ে লাগছে। মাসান্তে পকেটেও বেশ টান। ঝটিকা সফরে চলে যান মোয়া সাম্রাজ্য, জয়নগর, মজিলপুর। সাথে নোনা জলের গন্ধমাখা কৈখালি। স্টেশন থেকে নেমেই সোজা মোয়া টেস্টিং করে ঘুরে দেখব বহু বছর পুরনো জমিদার বাড়ির দিঘি, প্রায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক জমিদার বাড়ির খোল নলচে। থাকবে বহু পুরনো রামকৃষ্ণ মিশন। সঙ্গে আছে মাতলা নদীর বিস্তৃত রূপ আর তার চোখ জুড়ানো সূর্যাস্তের মায়া। আরে আরে চিন্তা নেই, এই সব কিছুই হবে বাজেটকে মাথায় রেখে। প্রতিবারের মতো এবারেও হারিয়ে যাওয়ার গল্প নিয়ে চলে এসেছে চটজলদি সমাধান। আসুন তবে গল্পটা শুরু করি। শীতের সকালে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই জায়গাটির নাম দেখতেই পাচ্ছ, জয়নগর, মজিলপুর। জয়নগর, মজিলপুর দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। জয়নগর কিছুটা পুরনো তৎকালীন এবং মজিলপুর কিছুটা নতুন। তো এখানে এসেছি কিছুটা ইতিহাসের খোঁজে এবং এসেছি জয়নগর মানেই বুঝতে পারছো মোয়া। তো দুটো জিনিসই আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব। সাথে আরো একটি জায়গা আমরা যাব, তো তোমাদের সেটা আস্তে আস্তে ব্লগটা চললে দেখতে পাবে। আপাতত আমরা শিয়ালদা সাউথের ট্রেন ধরে নামলাম জয়নগর মজিলপুর স্টেশনে। প্রথমেই 100 চাকার বৈদ্যুতিক বাহনে চেপে জয়নগর স্টেশনে পৌঁছে গেলাম। সেখানে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে প্রচুর মোয়ার দোকান। স্টেশনের গায়েই রয়েছে খোকনের মোয়া, যা কিনা বেশ বিখ্যাত। টেস্ট করলাম। তারপর 4 নম্বরের দিক দিয়ে বেরিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। ধরলাম টোটো। জয়নগরের মোয়া বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে এবার যাচ্ছি সেই ইতিহাসের খোঁজে দ্বাদশ শিব মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে একদম স্টেশন রোডের এখান থেকে ধরলাম আমরা টোটো। এবার নামবো এখানে, গিয়ে তোমাদের মন্দিরগুলো দেখাচ্ছি। আমরা জয়নগরের মিত্রপাড়াতে। দেখো, এটা হচ্ছে সেই 12 শিব মন্দিরের জায়গা। এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। একটু মন্দিরগুলো দেখিয়ে দিই। দেখো, ওইখান থেকে শুরু হচ্ছে। এই যে 1টা 2টো, ওখানে 2টো ছোট আছে, তার পাশে 3টে 4টে 5টা 6টা, এখানে একটা বড় গেট, তারপরে 7টা 8টা 9টা 10টা 11টা, আর ওই শেষে হচ্ছে 12টা। তো ইতিহাস কিভাবে দেখো সাক্ষী বহন করে। এই মন্দিরটি তৈরি করেছিলেন মধুসূদন মিত্র এবং সাল হচ্ছে 1162 বঙ্গাব্দ। তার মানে ধরে নাও প্রায় আজ থেকে কিছু না হলেও 270 বছর আগেকার। অর্থাৎ কিনা যখন পলাশীর যুদ্ধ হয়েছিল সেই সময়ে এই মন্দিরটি স্থাপন হয়েছিল। এবার এটিও দেখাই তোমাদের। এটি হচ্ছে প্রায় 1163 বঙ্গাব্দের। সেটিও পরবর্তীকালে, মানে জাস্ট পলাশীর যুদ্ধের পরবর্তীকালেরই মন্দির। আর এই মন্দিরগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোকে সংস্করণ করা হয়েছে। আর এটা টেরাকোটার কাজ কোনো কোনো জায়গায় বিদ্যমান, যেমন ওই মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে যে ওখানে টেরাকোটা ছিল। তাই অবশ্যই এতদিন তো মন্দির ভালো থাকবে না, বিশেষ করে আমাদের যে জলবায়ু। এবং এখানে দেখো, এই মন্দিরটি হচ্ছে, এগুলো কিন্তু একরত্ন মন্দির, আর এই মন্দিরটি কিন্তু পঞ্চরত্ন মন্দির। তুলনামূলক একটু আগে 1329 সালের। এটা তুলনামূলক একটু নতুন মন্দির। আর এইদিকে একটা সুন্দর দিঘি টাইপের আছে ছোট। আর যেহেতু শিব মন্দির, অবশ্যই এখানে শিব পুজো হচ্ছে, তো এখানে একটা আলাদাই ইতিহাস বহন করছে। আর সঙ্গে সুন্দর একটা বসার জায়গা, তোমরা এসে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারো। প্রায় 250-এরও বেশি বছর পুরনো এই দ্বাদশ পূর্বমুখী 8চালা শিব মন্দিরের বর্তমানে সংস্কার করা হয়েছে। এই শিব মন্দিরগুলি মধুসূদন মিত্র, মুকুন্দরাম মিত্র, কামদেব মিত্র, সুরেশচন্দ্র মিত্র, কালিদাস মিত্র, ধরণীধর মিত্র, বৃন্দাবন মিত্র, হরিদত্ত এবং রামকানাই বসু কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরগুলিতে টেরাকোটার কিছু ফুলের মোটিভ দেখা যায়। দুঃখের বিষয় এই যে কয়েকটা মন্দিরেই সামান্য কিছু টেরাকোটার কাজ বিদ্যমান, বাকি সব সংস্কারে লীন হয়ে গেছে।
উত্তর দিকের একটি মন্দির গোপীনাথ জিউকে উৎসর্গ করা হয়েছে মধুসূদন মিত্র দ্বারা এবং দক্ষিণ দিকেরটি রামকানাই বসু দ্বারা 1205 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 1798 সালের দিকে। মন্দিরগুলি বর্তমানে মিত্র গঙ্গা ট্রাস্ট দ্বারা সংরক্ষিত। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম দত্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে। মাঝে পড়ল প্রায় 150 বছরের পুরনো এই জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি। দ্বাদশ শিব মন্দির দেখার পর আমরা জয়নগর মিউনিসিপ্যালিটির ওখান থেকে ধরলাম টোটো, এবং টোটো ধরে চলে এলাম দত্ত বাড়ি। দত্ত জমিদার বাড়ি বলাটাই ভালো। এখানে দেখো কিছু কিছু মানে প্রায়ই ধ্বংস হয়ে গেছে, তো কিছু কিছু জায়গা আমরা দেখলাম, যেরকম এখানে আছে লালবাড়ি, আর তার পাশেই রয়েছে এখানে মেন যে বিল্ডিংটা সেটা এর ভিতরে রয়েছে, আর এই দিকটায় রয়েছে দুর্গা দালান, যেখানে কিন্তু রীতিমতো দুর্গাপুজো হয়। এইখানে হচ্ছে দুর্গা দালান, এবং ওই সাইডটা রয়েছে রাসমঞ্চ, এবং তার পাশে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে। এখন বলতে গেলে প্রায়ই ধ্বংস হয়ে গেছে, তো তোমরা এলে যখন আসবে তখন হয়তো নাও দেখতে পারো পুরোটা, কিছুটা আমরা দেখতে পেলাম। তো চরিকি বিবাদের ফলে সব বিভিন্ন বসতি আছে ভেতরে, এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবেই থাকে, তো বসত বাড়ি বলা চলে, কিছু কিছু নতুন বাড়িও তৈরি হয়ে গেছে। তো কিছু কিছু দেখতে পেলাম, পুরোটা না হলেও। তোমরা ভিডিওতে সেটা পুরোটাই তোমাদের দেখাবো যতটুকু আমরা দেখতে পেলাম। জয়নগরের সিংহদার জমিদার বাড়ি বলতে লাল দত্ত বাড়ি ও সাদা দত্ত বাড়িকে বোঝায়। সিংহদার দিয়ে শুধুমাত্র দত্তদের পরিবারের লোকজন ও ব্রাহ্মণরাই যাতায়াত করতে পারত এক সময়ে। এছাড়া বাইরের কেউ প্রবেশ করার অনুমতি একেবারেই ছিল না। জমিদারিত্ব হারিয়েছে দত্ত পরিবার, তাই এখন জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সিংহদ্বার। জয়নগরের বেশ কয়েকটি অতি প্রাচীন জমিদার বাড়ির পুজোর মধ্যে অন্যতম হল জয়নগরের এই লাল দত্ত এবং সাদা দত্ত বাড়ির পুজো। এইসব এলাকাগুলি এখন প্রায় ভগ্নপ্রায়, এবং কিছু কিছু জায়গা দেখা যাবে যে নতুন করে তৈরি করে বসবাস করছে এখানকার মানুষজন। এখানকার যারা শরিক আছে বেশিরভাগ মানুষই বসবাস করে বিদেশে, তাই সেই শরিকদের পাবেন না বললেই চলে। পুজোর সময় ওনারা আসেন দুর্গাপুজো উপলক্ষে। আগের মতো পুজোর জৌলুস না থাকলেও রীতি মেনেই হয়ে আসছে এই দুই দত্ত বাড়ির পুজো। জমিদার চন্দ্রকান্ত দত্তের আমলে পুজো শুরু হয়। জয়নগর মজিলপুর জমিদার বাড়ির পুজো এই বছরে 135 বছরে পদার্পণ করেছে। জমিদারিত্ব নেই, তাই পুজোর জৌলুসও সেইভাবে নেই। মহাসমারোহে পুজো হয় না আর, কিন্তু পুরাতন রীতিনীতি মেনেই পুজো হয়ে আসছে। দেখো আমরা দাঁড়িয়ে আছি দত্তবাড়ির রাসমঞ্চে। রাসমঞ্চ, এইটা হচ্ছে রাসমঞ্চ। এটার কোনো ফলক নেই, তাই বোঝা যাচ্ছে না কতটা পুরনো। আর পিছন দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির। আর প্রধান ফটকটা তোমাদের দেখিয়ে দিই, দেখো দুটো সিংহ আছে। এখানে বোঝাই যাচ্ছে যে এটা ছিল ঢোকার রাস্তা। তো মোটামুটি এখানে দত্তবাড়িতে এসে এই জিনিসগুলোই দেখতে পেলাম। এই দুটি হচ্ছে শিব মন্দির, ঠিক রাসমঞ্চের পাশেই অবস্থিত। এরপর এখান থেকে বেরিয়ে ধরলাম ট্রেকার কৈখালি যাওয়ার উদ্দেশ্যে। নামতে হবে জামতলা, সেখান থেকে বাহন হবে অটো। ট্রেকারে জনপ্রতি 35 টাকা। দেখো এখানে নেমে পড়লাম জামতলাতে। জামতলার এই সাইডটা হচ্ছে আমরা ওদিক থেকে এলাম, এদিকে সোজা চলে গেলে সুন্দরবনের দিকটা চলে যাচ্ছে, আর কৈখালি হচ্ছে এই দিকে। তো তোমরাও জামতলাতে নেমে সোজা যে রাস্তাটা চলে গেছে সেইটা হবে কৈখালি। জামতলা থেকে ধরলাম অটো, ভাড়া জনপ্রতি 25 টাকা করে, পৌঁছে দেবে একদম কৈখালিতে। দেখো চলে এসেছি কৈখালির ঘাটে।
আমরা ফার্স্টে যেখানে জামতলা নামলাম, সেই জামতলা থেকে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরিয়ে অটো ধরলাম। অটো ভাড়া নিল 25 টাকা করে, দিয়ে এলাম এই কৈখালির ঘাটে। কিন্তু কৈখালির ঘাটে এসে দেখছি এত লোক, শুনেছিলাম নাকি জায়গাটা পুরো অফবিট জায়গা, কিন্তু এখন আর বোধহয় অফবিট নেই। পুরো এখানে জোরে জোরে মাইক বাজছে এবং প্রচুর প্লাস্টিক এদিক ওদিক ছড়িয়ে আছে। তবু তোমাদের দেখাই, এই দিকটা হচ্ছে ম্যানগ্রোভের পুরো বনটা, আর ওই সাইডে মাতলা নদী, এটা তো পুরো মাতলা নদীর জায়গাটা। আর হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছি একটা ফেরিঘাট, দেখি গিয়ে দেখতে হবে যে এই ফেরিটা কোথায় নিয়ে যাচ্ছে। শুনেছি যে এইখানে পার হয়ে নাকি ঝড়খালি যাওয়া যায়, ঝড়খালি সম্ভবত সুন্দরবন যাওয়া যায় শুনেছি। পাশে আছে মোহনা, সামনে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে মোহনা। ঝড়খালি যদি যেতে চান তাহলে বোটের কিরকম কি রেট আছে এখানে দেখে নিন, ভিডিওতে দেওয়া রইল, সেই মতো আপনারা বোট বুক করতে পারেন। বিশাল বিস্তৃতির মোহনা পেরিয়ে যেতে পারেন ওই পারে, রয়েছে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প, ওইদিকে সুন্দরবন। অবশ্য যদি আমি তুমি টিম হন তাহলে কিন্তু বড় করুন টিম, নিয়ে গেলে সুবিধা হবে। অনেক ধরনের পরিযায়ী পাখিও ছিল। ওখানে রয়েছে কৈখালি রামকৃষ্ণ মিশন এবং আছে থাকার জায়গা। জলে ইতি উতি আনাগোনা করছিল মাছ ধরার ট্রলার, যা দেখতে দেখতে বেশ সময় কেটে যাবে আপনাদের। তোমাদের বলে রাখি, যদি কৈখালি আসো তোমরা এখানে থাকতে পারো, রাত্রি যাপন করতে পারো। সেটা হচ্ছে এই যে একদম রামকৃষ্ণ মিশন যে কৈখালি গেস্ট হাউস আছে, এটা রামকৃষ্ণ মিশনের দ্বারাই পরিচালিত, এবং তোমাদের বুক করতে গেলে কিন্তু রামকৃষ্ণ মিশনের থ্রু দিয়েই বুক করতে হবে। তোমাকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, কৈখালি গেস্ট হাউসটা একমাত্র এটাই আছে যে হচ্ছে নদীর এবং এই যে সংযমস্থল আছে এটা পাশাপাশি। এই যে ডান দিকে পুরো ঝাউবন এবং তার উল্টো দিকেই জাস্ট এই কৈখালি গেস্ট হাউসটা। আরও কিছু আছে, আরও এখানে কয়েকটা গেস্ট হাউস আছে। ওইদিকে আছে হচ্ছে মেন রামকৃষ্ণ মিশন আশ্রমটা, এখানকার যে ব্রাঞ্চটা আছে। আর এছাড়াও আরও অনেক থাকার জায়গা আছে, কিন্তু সেগুলো সবই পিছনের দিকে, সেগুলো কিন্তু এতটা সামনের দিকে নয়। তো যদি তোমরা থাকতে চাও এসে অবশ্যই রেকমেন্ড করবো, থাকলে তোমরা এখানে থাকো কৈখালি গেস্ট হাউসে। আগে থেকে বুকিং করে রাখতে হবে, আর কোথা থেকে বুকিং করবে সেই বুকিং নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যদি রাত্রি যাপন করতে চাও তাহলে চলে এসো, কোনো ব্যাপার না, এসে ঘুরে যাও। তবে একদিনে তোমরা ঘুরে দেখে আরামসে চলে যেতে পারবে যদি একটু সকাল সকাল বেরো। সো এই হচ্ছে কৈখালি রামকৃষ্ণ মিশন। এখানের ভেতরে ছবি তোলা নিষেধ। এখানে একটা আলাদাই শান্তি বিরাজ করেছে। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকাল হলো, সময় হলো সূর্যাস্তের। বহু পর্যটকদের জলযানের মধ্যে দিয়ে হচ্ছে সুন্দর মায়াবী সূর্যাস্ত। ম্যানগ্রোভ গাছের ফাঁকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার কি যে মজা, তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এখানেই আমাদের যাত্রা শেষ হলো। এই কৈখালির ওইদিকে সুন্দরবন, এইদিকে কৈখালি, এবং তোমরা পার হয়ে যেতে পারবে সুন্দরবনে ঝড়খালিতে এবং ব্যাঘ্র প্রকল্প দেখতে পারবে। কি সুন্দর সানসেট হচ্ছে দেখো, সেই সানসেট আলাদাই মায়াবী। তো সানসেট এখানে দেখে আমরা ফিরবো ফার্দার। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই ঘোরো এসে, কিন্তু মাথায় রাখবে যে শীতকালে বা যে সময়টা হচ্ছে সিজন সেই সময় এসো না, প্রচন্ড ভিড়। বিশেষ করে যারা সিরেনিটি পছন্দ করো তাদের জন্য তো এই টাইমটা অন্তত এই জায়গাটা মানে রেকমেন্ডেড নয়। তো যখন মোটামুটি অফ সিজন থাকবে তখন চলে এসো একদিনের জন্য ঘুরতে কৈখালিতে, এবং থাকলে অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে কিন্তু থাকবে। তাহলে আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরবর্তীকালে কোনো এক গন্তব্যস্থল নিয়ে হারিয়ে যাওয়ার জন্য। চলো, টাটা।